আসসালামু আলাইকুম। মিতা মুস্তাফা স্বাগত জানাচ্ছি এনটিভির দুপুরের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার পুরো খবর। বহুল সমালোচিত আয়নাঘর ছিল এবং আছে বলে মন্তব্য করেছেন র্যাব মহাপরিচালক এম খুরশিদ হোসেন। র্যাব সদস্যদের হাতে নির্যাতিত এবং ক্ষতিগ্রস্ত পরিবারের কাছে দুঃখ প্রকাশ ও ক্ষমা প্রার্থনা করেছেন তিনি। বলেন, র্যাব বিলুপ্ত হবে কিনা তা সরকারের সিদ্ধান্তের বিষয়। আজ সংবাদ সম্মেলনে র্যাব মহাপরিচালক এসব কথা বলেন। নজরানা চৌধুরীর রিপোর্ট। ৫ আগস্ট ফ্যাসিস্ট সরকারের পতনের পর আলোচনায় উঠে আসে আয়নাঘর বিষয়টি। বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনী আয়নাঘর নামক বন্দিশালায় ভিন্নমত দমনের জন্য দিনের পর দিন মানুষকে আটক করে রাখত। বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে র্যাব মহাপরিচালককে তার সংস্থার অধীন আয়নাঘরের অস্তিত্ব বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, তার সংস্থায় আয়নাঘরের অস্তিত্ব আছে। র্যাবে যে আয়নাঘরের যে বিষয়টা এসেছে সেটা এটা তো ছিল, আছে, এবং কমিশন আমাদেরকে নির্দেশ দিয়েছেন যে যা অবস্থায় আছে ওই অবস্থায় রাখার জন্য। কোথাও এখন কোনো রকম যেন কোনো পরিবর্তন না করা হয়। অ্যাকর্ডিংলি আমরা ঠিক ওইভাবেই রেখেছি যা যেভাবে ছিল অতীতে। বিভিন্ন সময়ে এই বাহিনীর দ্বারা অনেকেই নির্যাতিত হয়েছেন স্বীকার করে ক্ষতিগ্রস্তদের কাছে দুঃখ প্রকাশ করেন বাহিনী প্রধান। গুম, খুন, তারপরে আপনার অপহরণ, এই ধরনের বেশ কিছু অভিযোগ আমাদের প্রতি আছে। যারা র্যাব দ্বারা নির্যাতিত বা অত্যাচারিত হয়েছেন তাদের কাছে, এবং যারা র্যাব কর্তৃক হত্যাকাণ্ডের শিকার হয়েছেন তাদের পরিবারের কাছে আমরা দুঃখ প্রকাশ করি এবং ক্ষমা প্রার্থনা করি। আমাদের বিরুদ্ধে যে অভিযোগ আছে তার সুষ্ঠু তদন্ত হবে এবং এর বিচার হবে, এবং এইভাবেই আমাদের দায়মুক্তি সম্ভব। অন্য কোনোভাবেই আমরা এই দায় থেকে মুক্ত হতে পারবো না। আইনশৃঙ্খলা রক্ষা ও জঙ্গি দমনে র্যাবের ভূমিকার প্রশংসা করে শহীদুর রহমান বলেন, ভবিষ্যতেও তার বাহিনী সন্ত্রাস ও জঙ্গি দমনে পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করে যাবে। র্যাব বিলুপ্তির বিষয়ে আমি র্যাবে কর্মরত আছি। আমরা যতদিন দায়িত্বে পালন করব, আমাদের যে দায়িত্ব সেই দায়িত্ব আমরা নিষ্ঠার সঙ্গে আন্তরিকতার সঙ্গে পালন করব, এবং এ ব্যাপারে সরকার যে সিদ্ধান্ত গ্রহণ করবে সেটাই শিরোধার্য। সরকারের সিদ্ধান্তের অপেক্ষায় আমরা থাকব। র্যাবের পোশাক পরিবর্তনের চিন্তাভাবনা চলছে উল্লেখ করে মহাপরিচালক বলেন, বাহিনীর সদস্যদের ইতিবাচক মানসিকতাই বেশি জরুরি। নজরানা চৌধুরী, এনটিভি নিউজ, ঢাকা। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, মামলার কার্যক্রম শেষ হলেই দেশে ফিরবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। 11 দিনের সফর শেষে লন্ডন থেকে দেশে ফিরে বিমানবন্দরের সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা জানান। বলেন, রাজনৈতিক দলগুলো অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ করার চেষ্টা করছে বলে যে বক্তব্য আসছে তার সম্পূর্ণ রাজনীতি বিরোধী মন্তব্য। তিনি জোর দিয়ে বলেন, রাজনৈতিক দলগুলো সব সময় অন্তর্বর্তী সরকারকে সমর্থন করেছে, কারণ দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করা। ভারতের সাথে চলমান ইস্যুগুলো আলোচনার মাধ্যমে সুরাহা হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন মির্জা ফখরুল। ভারপ্রাপ্ত চেয়ারম্যান যে আপনারা সবাই ধৈর্য ধরবেন। একটা বিশাল বিজয় সূচিত হয়েছে জনগণের। এই বিজয়কে ফলপ্রসূ করতে হলে অবশ্যই সকলকে ধৈর্য ধরে কাজ করতে হবে, এবং গণতন্ত্রকে পরিষ্কার করতে হবে, এবং গণতন্ত্রের যেটা প্রথম পদক্ষেপ ফটক, সেই ফটকে নির্বাচনের জন্য সকলকে প্রস্তুতি দিতে হবে। ওনার যখন সুযোগ হবে, অর্থাৎ আপনার মামলা মোকদ্দমাগুলো শেষ হয়ে চলে। 4 মাসে অশান্ত দেশকে অনেকটাই শান্ত করেছে বর্তমান অন্তর্বর্তী সরকার। রাজধানীর প্রেস ইনস্টিটিউটে ব্র্যাক বিশ্ববিদ্যালয় পরিচালিত জরিপের তথ্য প্রকাশ অনুষ্ঠানে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, সরকার চরম মাত্রায় দমন পীড়নে বিশ্বাসী না হয় দেশের সার্বিক আইনশৃঙ্খলা এবং জননিরাপত্তা পরিস্থিতি এখনও পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। তবে আনু মোহাম্মদ সহ অর্থনীতিবিদরা মনে করেন, দ্রব্যমূল্য সহ বেশ কিছু খাতে সরকারের ব্যর্থতা রয়েছে। নিয়ামুল আজিজ সাদেকের রিপোর্ট। ব্র্যাক ইনস্টিটিউট অফ গভর্নেন্স অ্যান্ড ডেভেলপমেন্ট BIGDর গবেষণা প্রতিবেদন বলছে, দেশের ৭৯% মানুষ বর্তমান সরকারের কার্যক্রমে খুশি। গবেষণার উপর আলোচনায় অংশ নিয়ে বক্তারা বলেন, এই সরকারের সময়ে গণহারে মামলা, নিরাপত্তা ও দ্রব্যমূল্য ইস্যুতে সাধারণ মানুষের অসন্তুষ্টি রয়েছে। দৃশ্যমান উদ্যোগটা নাই। এখন শফিকুল আলম দেখছেন যে সরকার অনেক চেষ্টা করছে, কাজ করছে, দিন রাত কাজ করছে, এটা শফিকুল আলমের অভিজ্ঞতার মধ্যে আছে, কিন্তু মানুষ তার ফলাফলটা পাচ্ছে না।
মানুষ তো ফলাফলটা দেখবে, ইম্প্যাক্টটা কি। ইম্প্যাক্টটা দ্রব্যমূল্যের মধ্যে একটা ব্যাপার আছে, মব ভায়োলেন্সের যে ব্যাপারটা, মানে জোর জবরদস্তি, দাপট, এটা নানান ভাবে বিভিন্ন জায়গায় আমরা দেখতে পাচ্ছি, যে জোর করে পদত্যাগ করানো কিংবা শিক্ষকের উপরে, এই জিনিসগুলো মানুষ ভালো চোখে দেখছে না। তবে প্রধান উপদেষ্টার প্রেস সচিব জানান, বাস্তবতা অনেক কঠিন, পরিস্থিতি সামাল দিয়ে 4 মাসের অর্জনও কম নয়। ফেসবুকের মাধ্যমে বা সোশ্যাল মিডিয়াতে পারসেপশন তৈরি হয়ে যাচ্ছে যে আমাদের ল অর্ডার সিচুয়েশন বুঝি খারাপ, বা ওই প্রতিদিন হয়তো বা কোনো গ্রুপ এসে প্রোটেস্ট করছেন, ওইটা দেখে আরো এক ধরনের সেন্স অফ ইনসিকিউরিটি হয়তো আসছে। তো আমরা দেখছি যে সিচুয়েশন বিশেষ করে আফটার সেপ্টেম্বর as good as any time in the recent past. ব্র্যাকের সিনিয়র রিসার্চ ফেলো ডক্টর মির্জা এম হাসান বলেন, 67% মানুষ চায় তৃতীয় বৃহত্তর কোনো দল ক্ষমতায় আসুক। আমাদের দেশে যে পেট্রন ক্লায়েন্টেলিজম আছে সেটা করছে, সেটা কি ভাঙছে, সেটা কি ভাঙবে? একটা ভাঙার কিন্তু একটা সুযোগ কিন্তু এসে গেল। বিএনপি আওয়ামী লীগের বাইরে আরেকটা পার্টি হওয়া দরকার, ডমিনেন্ট পার্টি হওয়া দরকার। সেটা সম্ভব কিনা? 67% লোক বলেছে যে হ্যাঁ, নতুন দল আসলে আমরা হয়তো সুইচ করব। নিয়ামুল আজিজ সাদেক, এনটিভি নিউজ, ঢাকা। সারা দেশে আগামী 24 ঘন্টায় রাতের এবং দিনের তাপমাত্রা কমার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আর গোপালগঞ্জ এবং চুয়াডাঙ্গায় সর্বনিম্ন তাপমাত্রা অনুভূত হয়েছে। শৈত্যপ্রবাহের কাছাকাছি অবস্থা বিরাজ করছে সারা দেশে। এই অবস্থা আরও 5 দিন অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এছাড়া শেষ রাত থেকে ভোর পর্যন্ত সারা দেশে হালকা থেকে মাঝারি কুয়াশা এবং দেশের উত্তর পূর্বাংশের কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা পড়েছে। বিশেষ করে তেঁতুলিয়া, পঞ্চগড় ও কুড়িগ্রাম সহ রাজশাহী এবং রংপুর বিভাগের বিভিন্ন এলাকাগুলোতে তাপমাত্রা কমার সাথে শীতের প্রকোপ বাড়বে বলেও জানানো হয়েছে। সকাল থেকে ঘন কুয়াশার পাশাপাশি ঠান্ডা বাতাস বইছে। কুয়াশায় ঢাকা পড়েছে রাজধানীর পথঘাট। ঘন কুয়াশা এবং শীতের তীব্রতায় বিপাকে পড়েছে নিম্ন আয়ের মানুষ। হাসপাতালগুলোতে বৃদ্ধি পেয়েছে শীতজনিত রোগে আক্রান্তের সংখ্যা। দেশের কোথাও কোথাও, বিশেষ করে উত্তরবঙ্গ বা রাজশাহী, যশোর, চুয়াডাঙ্গা ওই এলাকায় বা শ্রীমঙ্গলের ওই এলাকায়, এর মধ্যে একটু কোনো এক জায়গা কোথাও মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহটা পাওয়ার সম্ভাবনা রয়েছে। তো এরপরে টেম্পারেচার 18 তারিখের পরে 19, 20, 21, 22 ওখান থেকে কিছুটা রাইজ করবে। এরপর রাইজ করার পরে এরপরে আবার এই মাসের শেষের দিকে আবার আরেকটা ওই আসার সম্ভাবনা আছে শৈত্যপ্রবাহ। আমরা যে অফিস করবো আমাদেরও সমস্যা আছে, শীতের কারণে বাড়ি থেকে ঘর থেকে বের হওয়া সম্ভব হচ্ছে না। খুব শীত, ঠান্ডা, বেড়াইতে পারছি না, কাজ কাম করতে পারছি না, স্কুলে যেতে পারছি না, ঠান্ডা লাগতেছে, কেউ যেতে পারতেছে না। উত্তরবঙ্গে ঠাকুরগাঁও, দিনাজপুর, তারপরে পঞ্চগড়, এদিকে তাপমাত্রা একবারে নিম্ন, মানুষ কর্মক্ষেত্রে যাইতে পারতেছে না। 5ই আগস্টের পরিবর্তনের পর এবার খুলছে দীর্ঘদিন ধরে অচলায়তনের ঘরে আটকে থাকা ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসুর বন্ধ দুয়ার। কাঠামোগত প্রয়োজনীয় সংস্কার এনে আগামী ফেব্রুয়ারি মাসের মধ্যেই ডাকসু নির্বাচন আয়োজনের পরিকল্পনা করছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। নূর হোসেনের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন রাজু আহমেদ রুবেল। 52-র ভাষা আন্দোলন, 62-র শিক্ষা আন্দোলন, 69-এর গণ অভ্যুত্থান হয়ে 71-এ স্বাধীন বাংলাদেশের পতাকা উত্তোলন, সবশেষ 90-এর স্বৈরাচার বিরোধী আন্দোলন। এ জাতির সংগ্রামের পরতে পরতে লেখা আছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসুর গৌরব গাথা। ইতিহাসের প্রতিটি বাঁকে জাতিকে পথ দেখিয়েছে বাংলাদেশের দ্বিতীয় পার্লামেন্ট খ্যাত এই ছাত্র সংসদ। 90 পরবর্তী গণতান্ত্রিক বাংলাদেশে নানা কারণে অচলায়তনের ঘোরে আটকা পড়ে ডাকসু। শিক্ষার্থীদের চাপে 2019 সালে ডাকসু নির্বাচন হলেও ক্ষমতাসীনদের প্রভাবের কারণে নানা মহলে প্রশ্ন ওঠে। ছাত্র জনতার বিজয়ে আশায় বুক বাঁধে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। নিয়মিত নির্বাচনের মধ্য দিয়ে জাতির যোগ্য নেতৃত্ব গড়ে উঠবে এমন প্রত্যাশা তাদের। সাধারণ শিক্ষার্থীদের দাবি দেওয়া আদায়ের জন্য ডাকসু খুব তাড়াতাড়ি কার্যকরী ভূমিকা পালন করুক। ছাত্র তার অধিকার সম্পর্কে টিচারদের সাথে নেগোসিয়েট করবে, এই জায়গাটা বা এই ক্ষেত্রটা আসলে খুবই জরুরি। শিক্ষার্থীদের দাবি আমলে নিয়ে ডাকসু নির্বাচন চাইছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, ইসলামী ছাত্র শিবির সহ বেশ কিছু সংগঠন। জাতির যে বড় ক্রাইসিস নেতৃত্বের, সেই নেতৃত্বের ক্রাইসিসটা যদি আমরা দেখি, সেটা পূরণ করার জন্য ছাত্র সংসদ ভূমিকা রাখতে পারে। নতুন ছাত্র রাজনীতির রূপরেখাটা কিরকম, রূপটা আসলে কিরকম, সেটা সবার কাছে দেখানো, এবং সেটা একমাত্র সম্ভব যদি আমরা একটা সুষ্ঠুভাবে এখানে ডাকসু নির্বাচনগুলো করতে পারি।
তবে নির্বাচনের আগে ডাকসুর কাঠামোগত সংস্কার চায় জাতীয়তাবাদী ছাত্রদল সহ বামপন্থী ছাত্র সংগঠনগুলো। 2019 সালে সর্বশেষ যে একটি বিতর্কিত ডাকসু হয়েছে, যে ভোট ডাকাতি, ভোট কারচুপি হয়েছে যে ডাকসুতে, সেই ডাকসু ঢাকা বিশ্ববিদ্যালয় কোনো শিক্ষার্থীদের কল্যাণের জন্য কোনো ধরনের কাজ করতে পারেনি। সেরকম কোনো ডাকসু আমরা দেখতে চাই না। ডাকসুর নির্বাচন যথাসম্ভব দ্রুত দেওয়া দরকার এবং সেই নির্বাচনটা অবশ্যই ডাকসুর নির্বাচনের আগে ডাকসুর যে গঠনতন্ত্র সেটা সংশোধন করা দরকার। তবে শিক্ষার্থীদের মতামত ও আনুষ্ঠানিক যোগাযোগের স্বার্থে দ্রুত ডাকসু নির্বাচন দেওয়ার কথা বলছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। আমাদের জন্য এখন শিক্ষার্থীদের সাথে যোগাযোগ করা খুব জরুরি, আনুষ্ঠানিক যোগাযোগ করা, এবং তাদের আনুষ্ঠানিক মতামতও আমাদের জরুরি। আমরা যে কথাবার্তা বলছি বা তারা যে আমাদের সাথে আসছে সেগুলো খুবই স্পোরেডিক অ্যান্ড অনানুষ্ঠানিক। তো আমরা মনে করি যদি ফেব্রুয়ারির মধ্যে আমরা এটা করে ফেলতে পারি তাহলে বিশ্ববিদ্যালয়ে আরেক ধাপ সামনে এগিয়ে যাবে। শিক্ষার্থীদের প্রত্যাশা শিগগিরই অচলায়তন ভাঙবে, প্রাণ পাবে ডাকসু ভবন। নির্বাচিত ছাত্র প্রতিনিধিদের মাধ্যমে জোরদার হবে ছাত্রদের অধিকার আদায়ের সংগ্রাম। নূর হোসেন, এনটিভি নিউজ, ঢাকা। চলে গেলেন 21শে পদকজয়ী স্বনামধন্য রবীন্দ্রসঙ্গীত শিল্পী পাপিয়া সারোয়ার। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সকালে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। গেল 3 বছর ধরে ক্যান্সারের সাথে লড়াই করছিলেন গুণী এই শিল্পী। আগামীকাল সকাল 9টা থেকে বেলা 12টা পর্যন্ত সর্বস্তরের শ্রদ্ধা নিবেদনের জন্য তার মরদেহ কেন্দ্রীয় শহীদ মিনারে রাখা হবে। আর বাদ জুম্মা ধানমন্ডির ঈদগাহ মসজিদে তাঁর জানাজা অনুষ্ঠিত হবে। পাপিয়া সারোয়ারের মরদেহ রাখা হয়েছে বারডেমের হিমঘরে। অসামান্য গায়কী দিয়ে 6 দশকের বেশি সময় ধরে মানুষের মনে জায়গা করে নিয়েছিলেন রবীন্দ্রসঙ্গীত শিল্পী পাপিয়া সারোয়ার। শুধু রবীন্দ্রসঙ্গীতেই নয়, আধুনিক গানেও সমান দ্যুতি ছড়িয়েছেন তিনি। শিল্পীর জীবনের কিছু কথা তুলে ধরছেন মেসবাহ হাসান। নাই টেলিফোন, নাই রে পিয়ন, নাই রে টেলিগ্রাম, বন্ধুর কাছে মনের খবর কেমনে পৌঁছাইতাম। এই গান বর্তমান প্রজন্মের জন্য কতটা অর্থবহ তার চেয়ে বড় কথা, পুরনো দিনের গান হিসেবে এই গান নস্টালজিক করে তোলে গান প্রেমীদের। আর এই গান গেয়েই শ্রোতাদের কাছে জনপ্রিয় হয়ে উঠেছিলেন সঙ্গীতশিল্পী পাপিয়া সারোয়ার। তবে তিনি মূলত রবীন্দ্রসঙ্গীত চর্চার মাধ্যমে নিজেকে মেলে ধরেছিলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিজ্ঞান বিভাগের ছাত্রী হলেও জনপ্রিয় এই শিল্পী 1966 সালে ললিতকলা একাডেমি থেকে সঙ্গীত দীক্ষা নেন। পরে 1973 সালে ভারত সরকারের বৃত্তি নিয়ে শান্তিনিকেতনে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে রবীন্দ্রসঙ্গীতে ডিগ্রি নিতে ভারতে যান। আধুনিক গানেও সমান দ্যুতি ছড়িয়েছেন পাপিয়া সারোয়ার। 2013 সালে বাংলা একাডেমি থেকে রবীন্দ্র পুরস্কার নিয়ে শুরু হয় তার অর্জন। এরপর 2015-তে বাংলা একাডেমি ফেলোশিপ, 2021 সালে 21শে পদক অর্জন করেন তিনি। 1966 সালের 21শে নভেম্বর বরিশালের জন্ম নেওয়া পাপিয়া 58 বছর বয়সে শেষ বিদায় নিলেন। আত্মীয় স্বজন ও হাজারো শ্রোতার হৃদয় নিংড়ানো ভালোবাসা রেখে চলে গেলেন না ফেরার দেশে। মেসবাহ হাসান, এনটিভি নিউজ, ঢাকা। একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলায় আধুনিক ও যুগ উপযোগী প্রশিক্ষণের মাধ্যমে দেশমাতৃকার সেবায় কোর অফ ইঞ্জিনিয়ার্সের সদস্যদের সব সময় প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। সকালে নাটোরের কাদিরাবাদ সেনানিবাসে কোর অফ ইঞ্জিনিয়ার্সের কর্নেল কমান্ডেন্ট সম্মেলনে কমান্ডিং অফিসারদের উদ্দেশ্যে এসব কথা বলেন সেনাপ্রধান। সম্মেলনে দেশ ও জাতি গঠনে ইঞ্জিনিয়ারিং কোরের গৌরবোজ্জ্বল ভূমিকার প্রশংসা করেন এবং পেশাগত দক্ষতা বৃদ্ধির ওপর জোর দেন সেনাপ্রধান। সম্মেলনে সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা ও অধিনায়কগণ অংশ নেন।
জুলাই আগস্ট গণহত্যা ও ইন্টারনেট সেবা বন্ধ করে গণহত্যার ঘটনা গোপন করার অভিযোগে সাবেক প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলককে 18 ডিসেম্বর জিজ্ঞাসাবাদ করার জন্য তদন্ত সংস্থাকে অনুমতি দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একই সাথে যাত্রাবাড়ী থানার সাবেক ওসি আবুল হাসানকে 15 ডিসেম্বর তদন্ত সংস্থায় জিজ্ঞাসাবাদের জন্য অনুমতি দেওয়া হয়েছে। বৃহস্পতিবার প্রসিকিউশনের মাধ্যমে ট্রাইব্যুনালে আবেদন করে তদন্ত সংস্থা। জুলাই আগস্ট গণহত্যার তদন্তের অগ্রগতি ঠিকমতো অবহিত করতে না পারায় তদন্ত সংস্থার প্রতি অসন্তোষ প্রকাশ করে ট্রাইব্যুনাল। এদিকে আরেক আবেদনে গ্রেফতারি পরোয়ানা জারির পর অনেক আসামি পালিয়ে যাওয়ার ঘটনার ব্যাখ্যা 7 দিনের মধ্যে দিতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দেওয়া হয়। সকালে যাত্রাবাড়ী থানার সাবেক ওসি আবুল হাসানকে হাজির করা হয়। শুনানি শেষে তাকে আবার কারাগারে নিয়ে যাওয়া হয়। বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর অবসরপ্রাপ্ত হাফিজ উদ্দিন আহমেদ বলেছেন, যেই স্বপ্ন নিয়ে মুক্তিযুদ্ধ হয়েছিল আওয়ামী লীগের দুঃশাসনের কারণে সেই স্বপ্ন হাওয়ায় মিলিয়ে গেছিল। এখন আবার সুযোগ এসেছে সেই স্বপ্ন বাস্তবায়ন করার। সকালে জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। হাফিজ বলেন, প্রয়োজনে এদেশের তরুণরা জীবন দেবে, তবু দেশকে ভারতের পদানত হতে দেবে না। বাংলাদেশের মতো সাম্প্রদায়িক সম্প্রীতি পৃথিবীর কোথাও নেই বলেও মন্তব্য করেন তিনি। ভারতীয় গণমাধ্যম প্রতিনিয়ত মিথ্যাচার করছে। জুলাই বিপ্লব প্রমাণ করেছে এদেশে ভারতের দালালদের জায়গা হবে না। স্বাধীনতার অব্যবহিত পরেই এই মুক্তিযুদ্ধের লক্ষ্যসমূহ থেকে তৎকালীন রাজনৈতিক দলটি ধীরে ধীরে দূরে সরে যায়। জনগণ ক্রমেই হতাশাগ্রস্ত হয়ে পড়ে। যেই সমৃদ্ধি অর্জনের জন্য 71-এ জীবন বাজি রেখে যুদ্ধ করেছি, সেই সমৃদ্ধি আমরা দেখতে না পাব এবং যতদিন পর্যন্ত আমাদের স্বাধীনতার সার্বভৌমত্বের প্রতি সকল ভ্রুকুটি নিশ্চিহ্ন না হবে, ততদিন পর্যন্ত মুক্তিযুদ্ধ চলবে। এই ছিল দুপুরের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভি জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। 5টায় দেশের খবর দেখার আমন্ত্রণ রইল। সবাইকে ধন্যবাদ।